ওকে, তাহলে বলো সিম্পোর্ট চ্যানেলের এক্সাম্পল কি হবে? সোডিয়াম গ্লুকোজ। সাউন্ড আসতে শোনা যাচ্ছে। এবার ঠিক হয়ে গেছে আশা করি। হ্যাঁ স্যার। সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার। কো ট্রান্সপোর্টার বলো একটা সিম্পোর্ট চ্যানেলের এক্সাম্পল বলো। সোডিয়াম, হ্যাঁ, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার, ঠিক আছে, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার। তোমরা দেখবে যে অনেক সময় এরকম কথা বাজারে প্রচলিত আছে না, যে নুন আনতে পান্তা ফুরোয় বা নুন ভাত জোটে না। এই শব্দগুলো শুনেছো তোমরা, না আমি বানিয়ে বলছি? হ্যাঁ স্যার, শুনেছি আমরা। তোমরা দেখবে যে নুন ভাত এই দুজন ভীষণভাবে রিলেটেড, তাই না? কিসের জন্য বলো তো? কারণ ভাত মানে কি? গ্লুকোজ। গ্লুকোজ। তুমি গ্লুকোজটাকে কেন খাচ্ছ? এনার্জির জন্য। গ্লুকোজটাকে কেন খাচ্ছ? এনার্জির জন্য। যদি গ্লুকোজটাকে এনার্জির জন্য খাও, তাহলে বলো তো এই গ্লুকোজটা অ্যাবজর্পশন না হলে সেল পর্যন্ত পৌঁছবে? না। না। আর এই অ্যাবজর্পশনের জন্য কি চাই দেখো, সোডিয়াম মানে কি? লবণ তো। তাহলে যদি তোমার শরীরে নুন না থাকে, লবণ না থাকে, সল্ট না থাকে, তাহলে ভাত খেয়ে কোনো লাভ আছে? তার অ্যাবজর্পশন হবে? না। বুঝতে পেরেছো আগেকার লোকজন কত সায়েন্টিফিক ছিল? নুন ভাত জোটে না, পান্তা, নুন আনতে পান্তা ফুরোয়, পান্তা মানে ভাত, রাইস, গ্লুকোজ। তার নুন না থাকলে ভাত খেয়ে কোনো লাভ নেই, তাই না? ওকে, তারপর অ্যান্টিপোড চ্যানেল দেখো। অ্যান্টিপোড চ্যানেল কি? আমি যদি অ্যান্টিপোড চ্যানেলকে এইভাবে বলি, যে খেয়াল করো এখানে এই একটা চ্যানেল আছে, এই চ্যানেল দিয়ে আমরা কি করছি দেখো, ধরো সেলের ভেতরে, সেলের ভেতরে গ্লুকোজ কম না বেশি? এনিবডি? সেলের ভেতরে গ্লুকোজ কম না বেশি? বেশি। যখন আমরা নর্মাল রেস্টিং পোটেনশিয়াল কন্ডিশনে থাকবো, মনে রাখবে তখন সেলের মধ্যে সোডিয়ামের কনসেন্ট্রেশন কম, পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেশি। আর আউটসাইড অফ সেল সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি আর পটাশিয়ামের কনসেন্ট্রেশন কম। মনে থাকবে? মনে থাকবে? তাহলে যখন রেস্টিং কন্ডিশনে আছে তখন সেলের ভেতরে সোডিয়াম আছে কম আর পটাশিয়াম আছে বেশি। যখন আবার আউটসাইড অফ দ্য সেল দেখবো তখন সেখানে দেখবো সোডিয়াম আছে বেশি আর পটাশিয়াম আছে কম। মনে থাকবে? কথা হ্যাঁ বলো স্যার। প্লিজ। হ্যাঁ স্যার। ভেরি গুড। হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো, ধরো আমি যদি একটা নর্মাল একটা সেল, ধরো একটা নার্ভ সেল নিয়ে কাজ করছি, নার্ভ সেল নিয়ে কাজ করছি। নার্ভ সেল নিয়ে কাজ করলে যখন আমরা দেখব নর্মাল রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আছে, এই নর্মাল রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যখন থাকবে তখন আমরা বলতে পারি যে এটা -70 মিলিভোল্ট রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। তাহলে তখন সেটাকে মাইনাস কেন বলছি? মাইনাস কেন বলি তার কারণ মনে রাখবে যে সেলের ভেতরে আমরা পজিটিভ চার্জেস রিলেটিভলি অনেক কম পাবো এবং সেখানে কিছু নেগেটিভ চার্জেস পাবো, ঠিক আছে? তাহলে সেই জন্য আমরা সেটাকে বলছি মাইনাস। তাহলে আমি যদি তোমায় বলি যে এখান থেকে সেলের ভেতরে চার্জটাকে আমরা বলছি নেগেটিভ চার্জ, বাইরেটাকে পজিটিভ বলছি, কেন? তার কারণ আমরা যদি বাইরের সঙ্গে ভেতরের পজিটিভ চার্জের কম্পেয়ার করি, তাহলে পজিটিভ চার্জ বেশি আছে বাইরে, পজিটিভ চার্জ কম আছে ভেতরে। দুই, সেলের ভেতরে আমরা ডিফারেন্ট টাইপ অফ নেগেটিভলি চার্জ প্রোটিন পাবো। তাহলে এক হচ্ছে পজিটিভ চার্জ ভেতরে কম আছে, আর দুই হচ্ছে কিছু নেগেটিভ চার্জ আছে। তার মানে বলো তো ওভারঅল ভেতরের চার্জটাকে আমরা নেগেটিভ বলবো তো? হ্যাঁ স্যার। বুঝতে পারছো? তাহলে ভেতরের চার্জটাকে আমরা নেগেটিভ বলবো। তাহলে খেয়াল করো যে আমাদের এই যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটাকে আমরা মেনটেন করছি কিভাবে, এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটাকে মেনটেন করছি কিভাবে, দেখো এইভাবে মেনটেন করি সেটাকে। আমাদের মেমব্রেনের মধ্যে, প্লাজমা মেমব্রেনে এই রকম একটা স্ট্রাকচার আছে। কিরকম?
এই এখানে বাইরে থেকে সে দুটো কাকে নিতে পারে, সেলের বাইরে থেকে নিচ্ছি দুটো পটাশিয়ামকে, ঠিক আছে, সেলের বাইরে থেকে নিচ্ছে দুটো পটাশিয়ামকে, সেলের ভেতর থেকে নিচ্ছে তিনটে সোডিয়ামকে। তাহলে বলো তো, সেলের ভেতরে যদি সোডিয়াম কম থাকে, সেলের বাইরে যদি সোডিয়াম বেশি থাকে, তাহলে এটা সোডিয়াম কম থেকে বেশির দিকে যাচ্ছে না বেশি থেকে কমের দিকে যাচ্ছে? কম থেকে বেশি। বললাম স্যার আরেকবার বলুন। তোমরা জানো যে সেলের ভেতরে সোডিয়াম আছে কম, দেখো সেলের ভেতরে সোডিয়াম আছে কম, সেলের বাইরে সোডিয়াম আছে বেশি, সেলের ভেতরে পটাশিয়াম আছে বেশি, এখন সেলের বাইরে পটাশিয়াম আছে কম। তাহলে আমি বললাম যে সোডিয়ামটা দেখো, তিনটে সোডিয়াম ভেতর থেকে বাইরে বের করতে চায়, দুটো পটাশিয়াম বাইরে থেকে ভেতরে আনতে চায়, তার মানে সোডিয়াম পটাশিয়াম দুটোই টুয়ার্ডস দ্য গ্রেডিয়েন্ট যাচ্ছে না আগেইনস্ট দ্য গ্রেডিয়েন্ট যাচ্ছে? তাহলে যদি আগেইনস্ট দ্য গ্রেডিয়েন্ট যায়, তাহলে সেক্ষেত্রে বলো তো তোমাকে এনার্জি খরচ করতে হবে না হবে না? হবে। হবে। তুমি এখানে একটা এটিপি দিলে, এটিপি হাইড্রোলিসিস হলো, এনার্জি পাওয়া গেল, তারপর এখান থেকে দেখো সে রোটেট করে কি করলো, সে এখান থেকে তিনটে সোডিয়ামকে বাইরে বের করে দিল আর দুটো পটাশিয়ামকে ভেতরে ঢুকিয়ে দিল। তাহলে বলো তো, এই যে চ্যানেলটার কথা আমরা বললাম, এই চ্যানেলটাকে আমরা এইভাবে বলতে পারি যে সোডিয়ামটাকে এখান থেকে বাইরে বার করে দিল আর পটাশিয়ামটাকে এখান থেকে ভেতরে নিয়ে আসলো। তাহলে এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটাকে আমরা বলি সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। তাহলে বলো তো, এই সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প, এটাকে তুমি একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল হিসেবে বলতে পারো? হ্যাঁ স্যার। তাহলে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ স্যার। তাহলে প্যাসিভ ট্রান্সপোর্ট কে কে হতে পারে? প্যাসিভ ট্রান্সপোর্ট ডিফিউশন হতে পারে, অসমোসিস হতে পারে, ফ্যাসিলিটেটেড ডিফিউশন হতে পারে। ঠিক আছে, ফ্যাসিলিটেটেড ডিফিউশনের সঙ্গে নরমাল ডিফিউশনের কোথায় পার্থক্য? নরমাল ডিফিউশনে কোনো ক্যারিয়ারের দরকার নেই, আর ফ্যাসিলিটেটেড ডিফিউশনের ক্ষেত্রে তোমাকে ক্যারিয়ার দিতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে হ্যাঁ, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর প্যাসিভ ট্রান্সপোর্ট দুটো ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। যদি অ্যাক্টিভ আর প্যাসিভ ট্রান্সপোর্ট ক্লিয়ার থাকে, তাহলে এখান থেকে দেখো আমরা আরেকটা টার্ম যদি বলি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কেউ কি বলতে পারবে কার নাম? সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলো, কার নাম সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলতে পারবে? দেখো খুব সিম্পল, এখানে ডিরেক্টলি আমরা এটিপি ব্যবহার করব না, কিন্তু কি করছি দেখো, ধরো এ আর বি এই দুটো মলিকিউল, এও এদিক থেকে এইদিকে আসছে, এও এদিক থেকে এইদিকে আসছে, ঠিক আছে? তাহলে যদি দুজনে এদিকে আসে, আরো আমি বলে রাখি, ধরো এর কনসেন্ট্রেশন এখানে বেশি, এর কনসেন্ট্রেশন এখানে কম, বি এর কনসেন্ট্রেশন এখানে কম, বি এর কনসেন্ট্রেশন এখানে বেশি। তাহলে আমি কি বলবো, এ থেকে বি তে যখন আসছে, এ থেকে এই এটা যখন বাইরে থেকে ভেতরের দিকে ঢুকছে, তখন এটা টুয়ার্ডস দ্য গ্রেডিয়েন্ট হচ্ছে না এগেইনস্ট দ্য গ্রেডিয়েন্ট হচ্ছে? টুয়ার্ডস দ্য গ্রেডিয়েন্ট। তাহলে যখন টুয়ার্ডস দ্য গ্রেডিয়েন্ট হচ্ছে, দেখো বেশি থেকে কমের দিকে, তার মানে আমি বলতে পারি এই জায়গাতে আমি কিছু পরিমাণ এনার্জি পাবো, আর যখন কিছু পরিমাণ এনার্জি পাবো, ওই এনার্জিটাকে কাজে লাগিয়ে দেখো এই যে মুভমেন্টটা করছি, এই মুভমেন্টটা টুয়ার্ডস দ্য গ্রেডিয়েন্ট না এগেইনস্ট দ্য গ্রেডিয়েন্ট? এগেইনস্ট দ্য গ্রেডিয়েন্ট। তাহলে এখানে দেখো আমরা দুটো মলিকিউলকে পাস করছি, একটা মলিকিউল যাচ্ছে টুয়ার্ডস দ্য গ্রেডিয়েন্ট, একটা যাচ্ছে अगेंस्ट দ্য গ্রেডিয়েন্ট। যেটা টুয়ার্ডস দ্য গ্রেডিয়েন্ট যাচ্ছে সেখান থেকে এনার্জি পাচ্ছি, ওই এনার্জিটাকে দিয়ে আমরা अगेंस्ट দ্য গ্রেডিয়েন্ট যেটা যাচ্ছে তার মুভমেন্টটাকে অ্যালাউ করছি। তাহলে এই যে মুভমেন্টটা, দ্যাট ইজ নেমড আস সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আমি কি বোঝাতে পারলাম যে প্যাসিভ ট্রান্সপোর্ট কার নাম, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কার নাম, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কার নাম? এই প্রত্যেকটা জিনিস কিন্তু কার ফাংশন? দিস অল আর ফাংশন অফ সেল মেমব্রেন। স্যার বলছি টুয়ার্ডস দ্য গ্রেডিয়েন্টে তো এনার্জি মানে পাবো না, মানে কিভাবে পাবো? মানে যখন কোনো আমরা তো প্রয়োজন গ্রেডিয়েন্ট হয় না। প্রয়োজন হয় না মানে আমাকে দিতে হয় না,
বুঝতে পেরেছো? প্রয়োজন হয় না মানে এখানে আমাকে এনার্জি দিতে হবে না, কিন্তু যখন টুয়ার্ডস দ্য গ্রেডিয়েন্ট যাব তখন আমরা এখান থেকে একটা ইলেকট্রোকেমিক্যাল এনার্জি পাবো, ইলেকট্রোকেমিক্যাল একটা এনার্জি আমরা এখান থেকে পাই। তার কারণ টুয়ার্ডস দ্য গ্রেডিয়েন্টের দিকে গেলেই এই এনার্জিটা সে প্রডিউস করতে পারে, আর ওই এনার্জিটাকে কাজে লাগিয়ে আমরা বি এর মুভমেন্টটাকে কাজে লাগাবো। তার কারণ বি এর মুভমেন্টের জন্য এনার্জি রিকোয়ার্স আছে, এনার্জি দরকার আছে, নিডেড আছে। ঠিক আছে? তাহলে কি অসমোসিসেও কি এনার্জি পাওয়া যায়? ইলেকট্রোকেমিক্যাল এনার্জি ওইটুকু পাওয়া যাবে যেটুকুন ইলেকট্রোকেমিক্যাল এনার্জি আমরা টুয়ার্ডস দ্য গ্রেডিয়েন্টে যেতে গিয়ে পেয়েছিলাম, সেইটুকুনি পরিমাণ এনার্জি পাওয়া যাবে। আচ্ছা, ওকে, তাহলে এগুলো গেল হচ্ছে আমার ট্রান্সপোর্টের গল্প। তাহলে বলো প্রত্যেককে ট্রান্সপোর্ট ক্লিয়ার হয়েছে? মেমব্রেন ট্রান্সপোর্ট। হ্যাঁ স্যার। আবার দেখো, বলো তো প্লাজমা মেমব্রেনের ফোল্ডিং করে প্লাজমা মেমব্রেনের ফ্যাগোসাইটোসিস এন্ড পিনোসাইটোসিস করে সেল খাবার পায় কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে ফ্যাগোসাইটোসিসটাকে আমরা কি বলি? দিস ইজ ইটিং অফ সেল। পিনোসাইটোসিসটাকে আমরা বলি দিস ইজ ড্রিঙ্কিং অফ ড্রিঙ্কিং অফ সেল। এক্সামে কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে, ফ্যাগোসাইটোসিস কে ডিসকভার করেছিলেন? আনসার মেচনিকভ। বলো, ফ্যাগোসাইটোসিস কে ডিসকভার করলেন? মেচনিকভ। আর পিনোসাইটোসিস কে ডিসকভার করলেন? লিউইস। ভেরি গুড। তাহলে মেচনিকভ ডিসকভার করলেন ফ্যাগোসাইটোসিস, দ্যাট ইজ ইটিং অফ সেল, আর লিউইস ডিসকভার করলেন পিনোসাইটোসিস, দ্যাট ইজ ড্রিঙ্কিং অফ সেল। তাহলে বলো, আবার দুটো ফাংশন, সেলের খাবার দাবারের বন্দোবস্তটা করা গেল এবং তার জন্য কে রিলেটেড? বলো, প্লাজমা মেমব্রেন রিলেটেড। তারপর দেখো প্লাজমা মেমব্রেন আরো কি করতে পারে? প্লাজমা মেমব্রেন করতে পারে সেল জাংশন ফরমেশন করতে পারে। প্লাজমা মেমব্রেন কি করতে পারে বলো? সেল ফাংশন ফরমেশন। জাংশন ফরমেশন করতে পারে। কি জিনিস সেল জাংশন? সেল জাংশন মিন্স, এই ধরো একটা সেল, দিস ইজ সেল 1 এন্ড হিয়ার ইট ইজ সেল 2, আর এর বাইরে এগুলোকে বলো ম্যাট্রিক্স, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। তাহলে আমরা একটা কানেকশন হতে পারে সেল টু সেল, তাহলে এই জাংশনটাকে আমরা বলবো সেল সেল জাংশন। মনে থাকবে এটার নাম কি বলবো? সেল সেল জাংশন। আবার হতে পারে এই একটা জাংশন, এই জাংশনটাকে আমরা বলতে পারি সেল ম্যাট্রিক্স জাংশন, সেল ম্যাট্রিক্স জাংশন। মনে রাখবে ওভারঅল এনসিআরটি অতটা পাত্তা দিতে চায়নি এই জায়গাটাকে, তবু একটু ওভারঅল একটু জেনে রাখা দরকার আমাদের, যে সেল জাংশনটা মেজরলি 3 রকমের হতে পারে। ঠিক আছে? কি কি? একটাকে আমরা বলি অ্যাডহেরেন্স জাংশন, একটাকে আমরা বলি অক্লুডিং জাংশন, আর একটাকে আমরা বলি চ্যানেল ফর্মিং। ভেরি গুড, বাহ, চ্যানেল ফর্মিং জাংশন। তাহলে 3টে টাইপের মেজরলি সেল জাংশন আমরা পাই। কি কি বলো একবার কমেন্ট করো? অ্যাডহেরেন্স জাংশন, অক্লুডিং জাংশন এবং চ্যানেল ফর্মিং জাংশন। যেটা অ্যাডহেরেন্স জাংশন, এটা বিভিন্ন রকমের হতে পারে, আমি একদম ডিটেইলড স্টাডিতে যাচ্ছি না। ধরো দুটো এক্সাম্পল এখান থেকে আমরা নিচ্ছি। এক হচ্ছে হেমিডেসমোজোম, ডেসমোজোম, আবার অ্যাডহেরেন্স জাংশন বলেও একটা জাংশন হয়। ঠিক আছে? এই হেমিডেসমোজোম হচ্ছে সেল ম্যাট্রিক্স জাংশন। মনে থাকবে, হেমিডেসমোজোম একটা সেল ম্যাট্রিক্স জাংশন, আর ডেসমোজোম হচ্ছে একটা সেল সেল জাংশন। ক্লিয়ার এভরিবডি? তাহলে বলো হেমিডেসমোজোম, ডেসমোজোম আর অ্যাডহেরেন্স জাংশন, কথাটা ঠিক না ভুল? ঠিক। অক্লুডিং জাংশন কারা? দেখো, টাইট জাংশন, টাইট জাংশন, অ্যাসেপ্টেড জাংশন, ইনসেক্টে আছে অ্যাসেপ্টেড জাংশন, এটা মনে না রাখলেও চলবে, টাইট জাংশন যেন মনে থাকে। বলো টাইট জাংশনটা কেমন জাংশন? দিস ইজ আ টাইপ অফ
অক্লুডিং Occluding junction. আর চ্যানেল ফর্মিং জাংশন মানে বলতো এই জায়গাতে পাশাপাশি দুটো সেলের সাইটোপ্লাজম কানেক্টেড থাকে কিনা? Cytoplasm of adjacent cells get connected. Cytoplasm of adjacent cells get connected. তাহলে সাইটোপ্লাজম গুলো কানেক্টেড থাকবে। এরা কারা? এরা তুমি দেখবে গ্যাপ জাংশন, প্লাজমোডেজমাটা, এইগুলো হচ্ছে সব চ্যানেল ফর্মিং জাংশন। এগুলো সব চ্যানেল ফর্মিং জাংশন। বলো তাহলে সেল জাংশন সম্পর্কে একটা আইডিয়া ক্লিয়ার হয়ে গেল? হ্যাঁ স্যার। ওকে, আবার ধরো তুমি যদি চলে যাও ইন্টেস্টাইনে, তাহলে সেখানে তোমার কাছে যে ভিলাই অ্যান্ড মাইক্রোভিলাই যেগুলো আছে মনে পড়ছে? মাইক্রোভিলাই অ্যান্ড ভিলাই মনে পড়ছে? হ্যাঁ স্যার। তাহলে এই যে মাইক্রোভিলাই গুলো দেখো সেলের মধ্যে, তাহলে এটাও কি আমরা বলতে পারি প্লাজমা মেমব্রেনের একটা মডিফিকেশন? হ্যাঁ স্যার। So this is modification of plasma membrane. আবার দেখো এই প্লাজমা মেমব্রেন বলো তো মেসোজোম ফরমেশন করছিল কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে মেসোজোম ফরমেশন সেটাও হতে পারে প্লাজমা মেমব্রেনের একটা ফাংশন। সেল ডিভিশনে বলো প্লাজমা মেমব্রেনের রোল আছে কিনা? কোন ক্লাসটা আমি হ্যাঁ, করেছি স্যার। ক্লাস তোমারই কি বলে এই স্যার যেগুলা বলছে আমি কেন অ্যান্সার করতে হবে ফালতু? ওকে, তাহলে সেল ডিভিশন এটাতেও কি হেল্প করতে পারে বলো? প্লাজমা মেমব্রেন হেল্প করতে পারে, তাই না? এটাতেও প্লাজমা মেমব্রেন হেল্প করতে পারে। তাহলে একটা জিনিস আমায় বলো যে প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার, প্লাজমা মেমব্রেনের মডিফিকেশন এবং প্লাজমা মেমব্রেনের ফাংশন, এইটুকু জায়গা কি সববার ক্লিয়ার হলো? হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। বলো এইটুকু জায়গা বুঝতে পেরেছো? তাহলে আমরা একটুখানি বইতে চলে যাই আবার। বললো one of the most important function of the plasma membrane is the transport of molecule across it. Okay, the membrane is selectively permeable to some molecule present on either side of it. তাহলে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে মুভ করতে পারবে এবং সেটা selectively বলে কিছু selective molecule মুভ করতে পারবে। Many molecule can move briefly across the membrane উইদাউট এনি রিকোয়ারমেন্ট অফ এনার্জি। তাহলে কোনো এনার্জি রিকোয়ারমেন্ট ছাড়াও কেউ কেউ মুভ করতে পারে, এন্ড দিস ইজ কল্ড অ্যাজ প্যাসিভ ট্রান্সপোর্ট। তাহলে তাকে আমরা কি নামে ডাকবো? প্যাসিভ ট্রান্সপোর্ট। Neutral solute may move across the membrane by the process of simple diffusion along the concentration gradient from higher concentration to the lower. তাহলে এই ডিফিউশন যেটা, এটা একটা প্যাসিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল। এবং ডিফিউশনটা কারা শো করতে পারে বলো? ডিফিউশনটা কারা শো করতে পারে? ঠিক আছে, নিউট্রাল সলিউটস। তাহলে যদি কোনো চার্জড পার্টিকেল থাকে, জেনারেলি নিউট্রাল কোনো স্ট্রাকচার যদি না থাকে, তাহলে বলো তো তাকে নিয়ে যাওয়ার জন্য কি নরমাল ডিফিউশন হবে, না তাকে নিয়ে যাওয়ার জন্য আবার তোমাকে ফ্যাসিলিটেড ডিফিউশনের হেল্প নিতে হবে? Facilitated diffusion. ধরো যে সমস্ত মলিকিউল গুলো লাইপোফোবিক, লিপিড দেখলে ভয় পায়, তাদের জন্য বলো তো ফ্যাসিলিটেড ডিফিউশন করে নিয়ে যেতে হবে কিনা? হ্যাঁ স্যার। নিয়ে যেতে হবে। আর যারা হচ্ছে লিপোফিলিক, তাহলে তাদের জন্য বলো তো নরমাল ডিফিউশন এই কাজ চলে যাবে কিনা? কারণ তাকে তো লিপিডের মধ্যে দিয়ে ডিফিউজ করতে হবে। তাহলে লিপিড ভালোবাসলে নরমাল ডিফিউশন, আর লিপিড যদি ভালো না বাসে তাহলে সেটা হয়ে যাবে কি? Facilitated diffusion. Facilitated diffusion. Okay. Next. Water may also move across this membrane from higher to lower concentration. তাহলে এই সিম্পল ডিফিউশনটা ফলো করছে কে? ওয়াটার। Movement of water by diffusion is called as osmosis. As the polar molecule cannot pass through the
non-polar lipid bilayer, they require a carrier protein, carrier molecule of the membrane to facilitate their transport across the membrane. তাহলে তখন তাকে আমরা কি বলবো? Facilitated diffusion. A few ion or molecule are transported across the membrane against their concentration gradient, that is from lower to higher concentration. এরকম জায়গাটাকে আমরা কি বলবো? This is, তাহলে এটা dependent on energy, তাহলে তার নাম active transport, which where ATP utilized takes place, এবং এই জায়গাটাকে আমরা active transport বলি। এক্সাম্পল বলেছে সোডিয়াম পটাশিয়াম পাম্প, চিনতে পাচ্ছি? সোডিয়াম পটাশিয়াম পাম্প মানে কোন কথাটা বলতে চেয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, সোডিয়াম পটাশিয়াম ATPase পাম্প। বলো, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে সেল মেমব্রেন আমরা পড়লাম এবং তার সঙ্গে সঙ্গে এনসিইআরটি টুকুও পড়ে ফেললাম। তাহলে বলো তো এবার আমরা কি কনফিডেন্স পাবো যে কোনো কোয়েশ্চেন করার জন্য? হ্যাঁ স্যার।